দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষি অনুষ্ঠানে পাওয়ার বাই এনআরবিসি ব্যাংক। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আজকে আমরা চলে এসেছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার একটি ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রকল্পে। জানবো এখানকার যিনি উদ্যোক্তা আছেন, কৃষি উদ্যোক্তা আছেন, তার কাছ থেকে তিনি কিভাবে এই কম্পোস্ট সার উৎপাদন করছেন এবং কিভাবে এগুলো কেনাবেচা করছেন তা নিয়ে যাবতীয় তথ্য। ভার্মি কম্পোস্ট প্রায় 8 টাকা মতন পড়ে যায়। একটা ধানে একটা চিঠি হয়নি। আমরা প্রাথমিক অবস্থা আমরা নিজেরা সবই কাজ করতাম। আমরা বর্তমানে ট্রাইকো নিয়েও কাজ করছি। শুধু ভার্মিটা যে আমরা ফসলের ক্ষেত্রে ব্যবহার তা কিন্তু না, এটা আমরা মাছেও ব্যবহার করি। সারের দোকানে জৈব সার থাকবে, এটা যদি বাধ্যবাধকতা করে দেয় তাহলে এই সারটা আরও বেশি বিক্রি হবে। কৃষি কাজের ধরন এসএস অ্যাগ্রো ভার্মি কম্পোস্ট উৎপাদন, মালিক মোরল আব্দুল মালেক, ঠিকানা গ্রাম শিবপুর, পোস্ট তালা, উপজেলা তালা, জেলা সাতক্ষীরা, মোবাইল 017173883115। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি। এই যে গ্রামীণ পরিবেশে আসছি, এত অনেক ভালো লাগারই বিষয়। হ্যাঁ হ্যাঁ। আঙ্কেল, আপনার অভিজ্ঞতার আলোকে বলবো যে আপনি একদম আপনার আসলে কর্মজীবন থেকে যদি আমি একটু জানতে চাই, কর্মজীবনটা কিভাবে শুরু করেছিলেন? ও কর্মজীবন তো আমার আলাদা। আমি প্রথমত পড়াশোনা পরে চাকরি করা অবস্থায় জৈব সারের একটু চিন্তা ভাবনা করছি। সেখানে ছোট্ট আকারে কিছু জৈব সার শুরু করছিলাম। তো এই যে চাকরি ছেড়ে আবার এই মাটি নিয়ে কাজ করা বা কৃষি নিয়ে ভাবনা চিন্তাটা কিভাবে আসলো? না, কৃষি ঘটনা হচ্ছে কি, মাঠে কিছু জমি আছে, ওই জমিতে ধানও যথেষ্ট পরিমাণে হতো না, পাট বা ধানের পরে যেসব ফসল লাগানো হয় তাও ভালো মতন হতো না। আমি শুনছি যে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করলে ভালো ধান হয়। তা আমি ওই ভার্মি কম্পোস্ট সার আমাদের একটু দূরে 2 জায়গাতে 50-100 কেজি 1 বিঘা জমিতে জন্য নিয়ে আসলাম। পাশে এনজিও আছে, তারা দিয়েছিল এটা করার জন্য। আপনি কিভাবে খবর পেলেন এটা? আমি ও ভার্মি কম্পোস্ট সার সম্পর্কে আমি শুনছি, এগ্রিকালচার অফিসে শুনছি যে সারটা ভালো। আর এই তারপরে এটা হচ্ছে 12-13 সালের কথা। ওখান থেকে আমি সারটা নিয়ে 50-100 কেজি নিয়ে আমি 1 বিঘে জমিতে দিয়েছি। ডিস্ট্রিক্ট অফিসে আমার সেই সময় শ্বশুর চাকরি করতো। আমি ওখান থেকে শুনিয়ে আসলাম, বললো যে আপনি রাসায়নিক সার যা দেবেন তার অর্ধেক পরিমাণ দেবেন। এই সোর্সটা পেয়ে গেলাম যে আমি রাসায়নিক সার এত কিন্তু কিছু পয়সা বাঁচতেছে, তাহলে ওই বাঁচা পয়সাটা দিয়ে আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারবো, দেখি কি হয়। কারণ আমার জমিতে খুব আমি আশানুরূপ ফসল পাতাম না। তারপরে ইরি ধান খেতে দিলাম। ইরি ধান খেতে দেওয়ার পরে সুন্দর ইরি ধান পেলাম। আর সবচেয়ে রেজাল্টটা কি দিয়েছে, একটা ধানে একটা চিঠি হয়নি। ধান তো খুব সুন্দর হয়েছে, আর কোনো চিঠিই হয়নি। তারপরে পরবর্তীতে পাট লাগালাম। এই পাট যেরাম লম্বা হয়েছে, সেরাম শক্ত হয়েছে, সেরাম ছালেও পুরো হয়েছে। মানে ওই একই সারে, নেক্সট আর সার দেয়নি, ওই একই সারে আমি দুটো ফসল যখন পেয়ে গেলাম, তখন আমাকে বুঝতেই পারলাম যে এর ভবিষ্যৎ আছে। মানে এই সারটা জৈব সার মাটি চায়। জৈব সার ছাড়া আমরা যে রাসায়নিক সার ব্যবহার করি সে অত অ্যালাউ করতেছে না সম্ভবত। আমরা তো যেভাবে বলি দেয় সেভাবে দেই। তারপরে আমি জৈব সার ওই নিয়ে চিন্তায় আসলাম যে আমি এই সারটাই চাষ করব। এই যে নিজ উদ্যোগ নিয়ে আপনি শুরু করলেন, প্রথমে এটা সম্পর্কে জানলেন, তারপরে যখন জমিতে ভালো আপনি ফসল পেলেন এই সার ব্যবহার করে, তো তখন আসলে শুরুটা কতটুকু নিয়ে করেছিলেন? মানে কোনো রিংয়ে করেছিলেন নাকি কোনো চারিতে করেছিলেন? যেহেতু আমি ভার্মি কম্পোস্ট সার তৈরি করবো, মাথায় মোটামুটি নিয়ে আসছে যে এই সারটা করতে হবে, তখন আমি কয়েক জায়গায় আলাপ করলাম যে কোথায় পাওয়া যায় কিছু, এর মূল লেবার আছে কিছু, কারণ কোথায় পাবো। এখানে একজনা করতো, তার কাছে কিছু নিয়েছিলাম। আর এক জায়গায় অল্প কিছু পাইছিলাম। এটা হচ্ছে নগরঘাটা ইউনিয়নের ভিতরে একটা মহিলা মেম্বার, সে অল্প কিছু দিয়েছিল। আর এনজিওর মতন তারা ওই কিছু আনছিল ভারত থেকে, তারা করছে। ওইটা বড় খামার ছিল, সেখান থেকে আমি বেশ 5-7 কেজি কিছু সেখানে নিয়ে আসি। প্রথমত আমার 18টা রিং এটা আমার বাড়িতে তৈরি করছিলাম। করছি যখন ভালো করে করি, 18টা রিং একটা ঘরে ভিতরে রেখে ওই রিংই করলাম, মানে ওই গোবর দিলাম। শুনেই নিলাম যে গোবরটা কিভাবে দিতে হবে। তো বললো যে গোবর গন্ধমুক্ত অবস্থায় দিতে হবে। তো গন্ধমুক্ত অবস্থায় মানে গোবর, কলির গোবর, ওটা 15-20 দিন বা 1 মাস রেস্টে রাখার পরে তারপর ওই গোবরটায় ওই নান্দায় দিলাম।
নান্দা দেওয়ার পরে কেঁচুগুলো ছাড়লাম ওর উপরে, ওরা ঠিক মতো নিচে গেল, ওরা খাওয়া শুরু করলো। তারপরে এটাই আমার স্টার্ট হয়ে গেল 18 নান্দার থেকে। আমার এখন তো অনেক বড়ই হয়েছে, 250 নান্দারও বেশি আছে। তা আঙ্কেল, এই যে 18টা রিং দিয়ে আপনি শুরু করলেন আর এখন আপনার 250, তার মানে বেশ অনেক প্রসারিত হয়েছে। আপনি কি এটা নিজ উদ্যোগেই করেছেন নাকি আরো কেউ সাহায্য সহযোগিতা করছে? এখন শুধু 250 নান্দা না, 50টার উদ্যোগ হাউস আছে। 2000 সালে বা তার একটু আগেই আমার উন্নয়ন পাশে একটা এনজিও আছে উন্নয়ন প্রচেষ্টা, ওরা আমাকে মোটামুটি বিভিন্ন এটা আরও ডেভেলপ করার জন্য এই মানে আমাকে বিভিন্ন রকম তথ্য দিয়েছে, আর্থিকভাবে বা বিভিন্ন জিনিসপত্র দিয়ে সহযোগিতা করছে যাতে আমি বড় করতে পারি। এটা ওনাদের একটা অবদান আছে এই আর কি। এইভাবে আমি এই এখন একটা বৃহৎ পরিসরে আছি। আচ্ছা, আপনার পরিবারে আর কে কে আছে যারা এটার সাথে জড়িত বা সাহায্য সহযোগিতা করে আপনাকে? আমরা পরিবারে মোট বর্তমানে আমার 2টো মেয়ে আর আমরা নিজেরা 2জন, 4 জনা। তা এই 4 জনা আমরা প্রাথমিক অবস্থা আমরা নিজেরা সবই কাজ করতাম। এখন তো আর সম্ভব না, দেখে বেড়ালো তার চেয়ে মানে আমাদের কাজ শেষ করতে পারি না, এখন কোনো কাজ করারই সুযোগ পাই না। বিভিন্ন লোক কাজ করে, এখানে মেলা লোকই কাজ করে। তো আপনার অর্ধাঙ্গিনী বা আপনার মেয়েরা কিছু বলে না যে আপনি কেন ওই পেশা ছেড়ে এখন এই যে গোবর দিয়ে কেঁচো সার উৎপাদন নিয়ে কাজ করছেন? না, প্রথম অবস্থায় অনেক ছিল, তা আমাদের প্রপার ট্রেনিং ছিল না, তো যার জন্য আমাদের কাজগুলো করতে কষ্ট হতো। একসময় প্রথম অবস্থায় মনে করছিলাম যে করবো না, কিন্তু পরবর্তীতে যখন আমরা এটা একটা মানে কিছু কলা কৌশল আছে, এই কাজটা করার ভিতরে খুব সহজভাবে অনেক কাজ করা যায়। তাই যখন আমরা আস্তে আস্তে রপ্ত করলাম তখন ওরাও আনন্দ পাইছে কাজ করতে, আমিও পাইছি, সচ্ছলতা আসছে, সবাই ভালো লাগতেছে। অনেকটা বলা যায় যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনি এই উদ্যোগটা নিয়েছেন। হ্যাঁ, ঠিকই বলছেন। ঘটনা হচ্ছে কি যে সমাজের সেবা করার জন্য বিভিন্নভাবে করা যায়। আমি এটা জৈব সার নিয়ে করতেছি। এই জৈব সার আপনার সমস্ত ফসলই ভালো হয় এবং এর 8টা গুণ আছে জৈব সারে। আমি যেটা দেখছি যে জৈব সার খেতে ব্যবহার করলে এন্ডিন বলা হয় যেটা ক্ষতিকর পোকা টোকা লাগে এইগুলো কম লাগে। জমিতে সম্পূর্ণ জৈব সার ব্যবহার করেন এবং যৎসামান্য রাসায়নিক সার ব্যবহার করেন, আপনার ওই ফসলটাও ভালো লাগবে। আপনি যেসব সবজিগুলো খায় ওই সবজিগুলো নিরোগ বলা যায়, কেননা আমাদের এইগুলো আমি দেখছি আশেপাশে যেটা চাষ করে বেগুন, সিম, এরা যথেষ্ট পরিমাণে ওই বিষাক্ত পদার্থ ব্যবহার করে, যার জন্য এবং ওই রাসায়নিক সার দিয়ে যেটা করা হয়, রাসায়নিক সার দিয়ে যেটা করা হয় ওইটাই পোকা বেশি লাগে, বিভিন্ন জাতের পোকা, এবং ওই যার জন্য ওরা ফসলকে টিকিয়ে রাখার জন্য ওরা বিষাক্ত এন্ডিন বা অন্য কিছু ব্যবহার করার পরে ও দেখা যায় কি ওটা আমাদের জন্য খুব ক্ষতিকর হয়। তা আমি মনে করি সবাই যদি জৈব সার ব্যবহার করে তাহলে মানে আমাদের বাচ্চারা আমরা সবাই সুস্থ থাকবো। আপনি তো বললেন যে আপনার পরিবারের সবাই আসলে আগ্রহী এবং তারা আপনাকে বেশ সাহায্য সহযোগিতা করে, কিন্তু সব থেকে বেশি আগ্রহ কে দেখায় আপনাকে মানে এই কাজে সাহায্য করার জন্য? এখানে এই খামারটা দেখার জন্য আমার ছোট মেয়ে, ওটা হচ্ছে বড় মেয়েটা, ছোট মেয়েটাই সহযোগিতা করে বেশি এই খামারটা। সে আগের থেকে প্রথম থেকে মানে আমার পাশে ছিল এই আর কি। আপনি কি তাকে আগ্রহী করেছেন নাকি সে নিজে দেখে উদ্বুদ্ধ হয়েছে? সে বুঝতে পারছে যে জিনিসটা ভালো, সে ও মোটামুটি বোঝে, ও নিজেও বুঝছে আমাকে আমরা এই শুধু করলে তো হয় না, আবার নিজেদের ভিতরে একটা সলা পরামর্শ করতে হয় কিভাবে কাজটা কি সুন্দরভাবে করা যায়, শর্ট টাইমের ভিতরে অধিক কিভাবে উৎপাদন করা যায়, কম পয়সা খরচ হয়, লেবাররা তারা স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করতে, একটু সুবিধা বোধ করে, এসবগুলো আমরা নিজেরা পরামর্শ করি। তাহলে তো আপনার মেয়ের কাছ থেকে শুনতে হয়, যেহেতু সে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করে, যে সে কিভাবে এই প্রসেসটা, আমরা এই পুরো প্রসেসটা তো দেখবো অবশ্যই এবং আমাদের দর্শকদেরকেও জানাবো বিরতির পর। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, সময় হয়ে গেছে বিরতি নেবার। কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আমাদের সাথেই থাকবেন। বিরতি পর সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। দর্শক, গোবর থেকে এই যে কেঁচো সার উৎপাদনের কিন্তু একটা লম্বা প্রসেস আছে, আর কিভাবে আপনি গোবর থেকে এই কেঁচো সার উৎপাদন করবেন সেটার প্রসেস জানাবো এবার। তবে তার জন্য থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। আপনার বাবা বলছিলেন যে আপনি সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন, এই ওনার সাথে আছেন এতদিন ধরে, আপনিও কাজ করছেন। তো আপনারা কি কৃষিতে শুধুমাত্র ভার্মি কম্পোস্টই উৎপাদন করছেন নাকি আরো অন্য কোনো প্রজেক্ট আছে? আমরা প্রথমে ভার্মি কম্পোস্ট দিয়ে শুরু করছিলাম, বেশ ভালো রেজাল্ট পাইছিলাম। এই রেজাল্টের পরে আমরাও একটু নতুন সারের উদ্যোগী হচ্ছি যে আমরা এর থেকে আরো ভালো কিছু বানানো যায় কিনা। আমরা বর্তমানে ট্রাইকো নিয়েও কাজ করছি, মোটামুটি ট্রাইকো খুব ভালো রেজাল্ট। মানে ভার্মি তো শুধু উপকারী করে,
কিন্তু এটা আবার ছত্রাকনাশক হিসাবেও কাজ করছে আমাদের এই ট্রাইকো সারটা। এটা ওর থেকে আরও বেশি উপকারী। শুধু ভার্মিকটা যে আমরা ফসলের ক্ষেত্রে ব্যবহার তা কিন্তু না, এটা আমরা মাছেও ব্যবহার করি, আমাদের পুকুরে ব্যবহার করতে পারি, ঘেরে ব্যবহার করতে পারি। তারপরে এই যে আমাদের এই আম গাছগুলো আছে, এগুলো খুব ভালো কাজ দেয়, অনেক বেশি ফলন হয় এই আম গাছগুলোয়। যারা বড় বড় আম ব্যবসায়ী বড় বড় আম গাছগুলো কেনে, তারা আমাদের কাছ থেকে সারগুলো নিয়ে যায়, তরমুজ খেতে লাগায়, হ্যাঁ এইগুলো দেয়, দিলে মোটামুটি ওরা খুব ভালো বেনিফিট পায়, ওরা আমাদের রেজাল্ট দেয় যে আমাদের খুব ভালো ফসল আসছে আপনাদের এই সারটা ব্যবহার করে। ভার্মি কম্পোস্ট উৎপাদনের কৌশলটা কি আর ট্রাইকো কম্পোস্ট উৎপাদনের কৌশলটা কি? ভার্মি কম্পোস্ট আমরা প্রথমে গোবরটা সংগ্রহ করি, আর যেহেতু এখন অনেক বড় ব্যবসা আকারে চলে আসছে, আমাদের গোবরটা তো আমাদের বাড়ি থেকে হয় না, আমরা জিয়ালানালতা থেকে নিয়ে আসি, উঠাই। ওইটা নিয়ে এসে আমরা কিছুদিন মানে রাখি, রেস্টে রাখি, তার মানে ওটা গন্ধমুক্ত করার জন্য। কৌশল হচ্ছে গন্ধমুক্ত করার জন্য। নরম থাকবে গোবরটা, ঠিক যেমন একটা কেক তৈরির সময় যেরকম ময়েশ্চার থাকবে ওর ভিতরে, সেরকম পরিমাণে আমরা রাখি গোবরটা, রেখে ওটার উপরে আমরা কেঁচো ছড়াই দিই। কেঁচোটা ওর ওই গোবরগুলো খাই, খেয়ে দিয়ে এবার উপরে ওরা মলত্যাগ করে। এটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর এটাই হচ্ছে ফসলের জন্য অনেক বেশি কার্যকরী একটা। এই যে গোবরটাকে আপনারা প্রথমে গন্ধমুক্ত করছেন, এই গন্ধমুক্ত করার জন্য প্রসেসটা কি করতে হয়? এটা আমরা গন্ধমুক্ত করি, আমরা গোবরটা এনে স্তূপ করে রাখি, আমাদের এখানে আছে স্তূপ করা আছে। খোলা জায়গায় রাখতে হয়? হ্যাঁ, খোলা জায়গায় রাখি। চলেন আমি দেখাচ্ছি আপনার এই স্তূপ জায়গাটা। ওটা কতদিন রাখতে হয় উন্মুক্তটা? এটা আসলে গন্ধমুক্তর উপরে নির্ভর করে। হ্যাঁ, দিন 15 আমরা এটা দেখি যে গন্ধটা মুক্ত হয়েছে কিনা। এখানে এটা গন্ধমুক্ত যখনই হয়ে যায় আমরা চেক করি, চেক করে দেখা যাচ্ছে যে 15 দিন মতো রেখে দিয়ে আমরা চেক করি যে গন্ধটা মুক্ত হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে এটা নিয়ে আমরা সরাসরি চাড়িতে দিই, আর যদি না হয় তাহলে দেখা যাচ্ছে একটু উল্টায় দিই, যেন খোলা জায়গায় থেকে এই জিনিসটা একটু গন্ধমুক্ত হয়ে যায়। আপা, এই যে এত বড় স্তূপ এখানে করা আছে গোবরের, তো উপরে তো দেখছি বেশ শুকনা, এখন যদি নিচের দিকে ভিজা থাকে তো সেই ক্ষেত্রে করণীয় কি? এই গোবরটা আমরা এই যে শুকনা দেখছেন, এটা যখনই আমরা উল্টাই দেব তখন এটা ছেট হয়ে যাবে, মানে নিচের গুলো এগুলো ভেজা আছে, উপরের গুলো শুকনা, এগুলো সব ছেট হয়ে যাবে এবং ওই সাথে সাথে ওটার গন্ধটাও আরো মুক্ত হয়ে যাবে। যখন বর্ষার সময় আসে তখন আপনারা কিভাবে এটাকে রক্ষা করেন, বা এই জিনিসটাকে তখন তো মনে হয় নিশ্চয়ই কভার করতে হয় না, কি করতে হয়? হ্যাঁ, এটা কভার করে দিই। যখন বৃষ্টি হয় তখন অতিরিক্ত পানির জন্য এর উপরে না বসে, সেজন্য আমরা এটা কভার করে দিই এর উপরে। এই তো আমরা শুনলাম যে প্রথমে গোবরটাকে গন্ধমুক্ত করতে হয়, এরপরে এগুলোকে নিয়ে গেলেন চারিতে। হ্যাঁ, আসেন চারি দেখাই, প্রসেসটা শুনবো। চারি দেখাই, আসেন। আপা, এই যে 15-20 দিন পরে যখন গোবরটাকে গন্ধমুক্ত করে রিং বা চারিতে রাখলেন, তখন কি সাথে সাথে কেঁচোটা দিতে হয় নাকি আরো কয়েকদিন রেখে তারপরে দিতে হয়? আরও মানে এমনি তো আমরা প্রসেস করে নিয়ে আসছি, এখানে নিয়ে আসার সাথে সাথে গোবরটা দেওয়ার সাথে সাথে আমরা কেঁচোটা দিই। তখন এই রিং এর মধ্যে কেঁচোগুলো এই গোবরগুলো খাওয়া শুরু করে? হ্যাঁ, রিং এর ভিতরে। এর পরের প্রসেসটা পরিচর্যা আছে এর কিছু, আমরা কিছুদিন অন্তত দেখি হাত দিয়ে যে এটা শুকায় গেছে কিনা গোবরটা, আবার যদি শুকায় যেয়ে থাকে আমরা একটু পানি দিই এর ভিতরে, তার মানে ময়েশ্চারটা ধরে রাখা। হ্যাঁ, ময়েশ্চারটা ধরে রাখা। যেহেতু এখানে কেঁচো থাকে তারও একটা মানে যেহেতু ঠান্ডার কেঁচো, এই কেঁচোগুলো বাইরের কেঁচো, এটা বাংলাদেশের কোনো কেঁচো না, এরা হচ্ছে ঠান্ডার থাকতে বেশি পছন্দ করে। এই জন্য গোবরটা ঠান্ডা রাখার জন্য আমরা কিছুদিন অন্তত পানি ব্যবহার করি, যেন ওরা ঠান্ডা পরিবেশে থাকতে পারে। এরপরে কি কতদিন লাগে একদম টোটাল সার হয়ে? যখন এটা আমাদের 40 থেকে 45 দিন প্রসেস করতে সময় লাগে। এটা যখন সার হয়ে যায় তখন এখান থেকে উঠায় আমরা চালনিতে নিয়ে যাই, চালনি দিয়ে এটা টুকে এর উপরের কেঁচোগুলো থেকে যায়, এবার এই কেঁচোগুলো দিয়ে আমরা আবার এই চালনিতে ফিরাই দিই, আবারও এই কেঁচোগুলো এই চালনিতে ফিরে আসে, কৃষকের হাতে এইভাবে দিয়ে পৌঁছাই দিই। আপা, তাহলে কি এই যে 40-45 দিন যে সময় লাগলো কেঁচোটা মানে কেঁচো থেকে সার উৎপাদন হতে, এটা কি ওই গোবর আপনারা যে 15 দিন প্রথমে গন্ধমুক্ত করলেন ওইটা সহ, নাকি ওই 15 দিন বাদে? ওই 15 দিন বাদে। আচ্ছা, মানে চারিতে ওঠার পরের থেকে আমার ওই 40-45 দিন। এরপর কি এগুলো বাজারে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, এরপরে আমরা ওই চেলে নেওয়ার পরে কেঁচো আলাদা করে ফেলি, তারপরে কেঁচো আলাদা করার পরে সার আর কেঁচো যেহেতু ডিভাইস হয়ে গেল, ওই সারটা তুলে আমরা কৃষকের হাতে পৌঁছাই দিই। আর ট্রাইকো কম্পোস্ট কিভাবে তৈরি করছেন? ট্রাইকো কম্পোস্টটা আসলে আমার আব্বুই বেশি এক্সপার্ট আমার থেকে, আমি ওনারা দেখে এখনো শিখছি। হ্যাঁ, এখন উনি এটা বেশি ভালো বলতে পারবে। আমরা তাহলে আঙ্কেলের কাছ থেকে শুনবো যে কিভাবে উনি ট্রাইকো কম্পোস্ট সারটা উৎপাদন করছেন। তাহলে চলেন আমরা ওইদিকে যাই। আচ্ছা, ঠিক আছে।
আঙ্কেল, আমরা এতক্ষণ খুব সুন্দর করে আপনার মেয়ে আমাদেরকে দেখালো, আমরাও দেখলাম যে কিভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে হয়। জি। তো এবার আপনার কাছ থেকে জানবো যে ট্রাইকো কম্পোস্ট কিভাবে উৎপাদন করতে হয়, আর এই যে দুটা সারের মধ্যে পার্থক্যটা কি বিশেষ? পার্থক্যটা আগে বলি। ভার্মি কম্পোস্ট একটা শক্তিশালী সার, ট্রাইকো কম্পোস্টও শক্তিশালী জৈব সার, এটা একই আছে দুটো, কিন্তু ডিফারেন্স হচ্ছে এই সারে ওই হার্জিনিয়াম নামক একরকম ছত্রাক, ট্রাইকোডার্মা যেটা পাউডার দেওয়া হয় এই সারে, এটার কাজ হচ্ছে যে জমিতে যদি কোনো অণুজীব থাকে, ক্ষতিকর অণুজীব, সেইগুলো ধ্বংস করে এবং নিজের যে ওটা হচ্ছে উপকারী অণুজীব, ওটা বংশবৃদ্ধি করে। যার জন্য আমি এটা পাশে একটা জমিতে ৩-৪ বছর ধরে ফসল হয় না, শুধু পচে যায়। তাই আমি বললাম আমার এই সারটা নিলে তোমার পচবে না। খুব মানে সে খুব আমাকে থ্যাঙ্কস জানাইছিল এবং খুব প্রশংসা করছিল যে আমার সারটার মান খুব ভালো। তার মানে আঙ্কেল আমরা বলতে পারি ট্রাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্টে যে গুণাবলী আছে সেগুলো এটাতেও বিদ্যমান, তবে ট্রাইকো কম্পোস্ট বিশেষত ফসলের পচনকে রোধ করে। হ্যাঁ, পচনকে রোধ করে। আচ্ছা। পচন ছাড়াও অন্য যেসব অনেক সময় গাছ কুকড়ায় যায়, অনেক সময় গাছ গ্রোথ হয় না, এই যেসব রোগগুলো আছে সেসবগুলো এই ট্রাইকো কম্পোস্ট দিলে ওই রোগগুলো প্রতিরোধ করে। তাহলে আঙ্কেল এখন আপনি আমাদেরকে ট্রাইকো কম্পোস্ট কিভাবে উৎপাদন করতে হয় সেই প্রসেসটা একটু সংক্ষেপে বলে দিন। এই ট্রাইকো কম্পোস্টের মূল উপাদান হচ্ছে গোবর। গোবরের পরে আছে আপনার ওই পোলট্রি লিটার, এটা পরিমাণ কম, মানে ধরেন পোলট্রি লিটার ওই 20%, গোবর হচ্ছে 40%, কচুরি বানা সবজির উচ্ছিষ্ট অংশ এটাও এর সাথে দেয়। তারপরে আছে নিম পাতা আছে, তারপরে ছাই আছে, ছাই দেই। আমি ওই দোকানে দোকানে ওই যে উচ্ছিষ্ট যে চা পাতি আছে, তো ওটা আমি বস্তা দিয়ে দিয়েছি, ওরা বস্তায় করে আমার পুড়ে বস্তায় পাঠায় দেয়। আর মূল জিনিসটা হচ্ছে কি যে ওই আছে আপনার গুড়, এটা হচ্ছে ছত্রাকের খাদ্য, ভুট্টার গুঁড়া ছত্রাকের খাদ্য। আমার ছত্রাক হচ্ছে টাইকোডার্মায় তো হার্জিনিয়া থাকে, এখন ওই ছত্রাক, এখন ওইটা নিয়ে মনে করেন 1 টন সারের জন্য আমি 500 টাইকোডার্মা নেবো। 500 টাইকোডার্মা নিয়ে এইগুলো সব একসাথে দিয়ে স্তর বাই স্তর দিয়ে তারপর ওটা ছিটাই দেবো। ছিটানোর পরে কিছুদিন পরে এটা আমি উল্টাই দেবো, আর এইভাবে পস্তি থাকবে, আমি উল্টা দিয়ে দেবো। ওটা রস এমনি প্রথম থেকে বেরোতে থাকবে, ওটা ভিজাই দেবো। তো এটা মূলত আমার পচা সার, পচে সারটা তৈরি করতে হবে এবং পচন যেসব জিনিসপত্র আছে আমরা দেই, সেই সব মানে যা পচে সেই সব জিনিস দিয়ে এই সারটা তৈরি করি। টাইকোডার্মায় ওইটা ওই ছত্রাক ওইটা পরিপূর্ণ হয়ে যায়, তারপরে খেতে দিলে মোটামুটি কাজ হবে, এই আর কি। এটা মানে ভার্মি কম্পোস্টে দুটো উপাদান লাগছে, গোবর আর কেঁচো। আর এখানে হচ্ছে কচুরিপানা, উচ্ছিষ্ট অংশ, শাকসবজির বা চা পাতা যেটা বলছেন, মানে যেগুলো পরিত্যক্ত হয় সেগুলো দিয়েই এটাকে তৈরি করা হচ্ছে। আপনার কাছ থেকে তো আমরা উৎপাদন কৌশল শুনলাম, তো এগুলো আপনি তো বাজারে দিচ্ছেন, মানুষ কিনছে বা কৃষকেরা কিনে নিচ্ছে আপনাদের কাছ থেকে। কিভাবে এগুলো বেচা কেনা করছেন বা প্যাকেজিং করছেন সেগুলো নিয়ে জানবো বিরতির পর। সময় হয়ে গেছে আরো একটি বিরতি নেবার। কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। এই যে গোবর থেকে ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনের প্রক্রিয়া তো আমরা দেখলাম, এবার মেন গুরুত্বপূর্ণ যে বিষয়টা থেকে যায় সেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা। অর্থাৎ এই যে সার আপনি উৎপাদন করলেন, এটাকে কিভাবে আপনি বাজারে কেনা বেচা করবেন সেই বিষয় নিয়ে ধারণা দিতে আপনাদের জন্য এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট। আঙ্কেল, আপনি তো প্রায় 8 বছর হয়ে গেল না এখানে ব্যবসা করছেন, নাকি আরো বেশি? আরো বেশি 10 বছর ঊর্ধ্বে। 10 বছর ঊর্ধ্বে। এতদিন তো কেনা বেচা করছেন বাজারে, তো আসলে এক এক সময় দামের পার্থক্যটাও ওঠানামা করে, মানে আমরা পার্থক্য দেখি আর কি। তো আপনি শুরুতে যেই দামে বিক্রি করতেন এখনো কি সেই একই দামই চলছে বাজারে, নাকি এখন আরো কমেছে বা বেড়েছে? আমরা প্রথমে তো খুব কমই উৎপাদন করতাম এবং সেলটাও কম ছিল, তারপরে কোন সেলের পরিমাণ অনেক বেশি, উৎপাদনেরও বেশি। আগে মনে করেন 2 টন বলছি যে হাফ টন উৎপাদন হতো, এখন সেখানে 8, 16 টন 20 টন উৎপাদন হয়। সেলের ব্যাপারটা হচ্ছে বিভিন্ন দোকানদার আলাদা নিয়ে যায় আর কৃষকরা নিয়ে যায়। আমার আসে এই গ্রামের যে আশেপাশের গ্রামের যে কৃষকরা আছে ওরাও নিয়ে যায় এবং তরমুজ চাষিরাও আমাদের ওই বিশেষ করে ট্রাইকো কম্পোস্টটা নিয়ে যায়, তাদের ভালো রেজাল্ট পাইছে এবং প্রতি বছর ওরা আগাম অর্ডার দিয়ে দেয় যে আমাদের এত টন লাগবে। এইভাবে আমরা সেভাবে প্রস্তুত করে রেডি করে রেখে দিই। আঙ্কেল, এই যে ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট বাজারে তো বেশ এখন চাহিদা বেড়েছে, আপনি উৎপাদনও করছেন সেইভাবে। তা আমি এবার উৎপাদন কস্টিংটা একটু জানতে চাইবো যে আসলে কতটুকু সারে মানে কি রকম কস্টিং আপনার যায়? আমার উৎপাদন কস্টিং হচ্ছে
আমার তো ঘটনা হচ্ছে যে আগে র ম্যাট্রেসটা মেলা দূর থেকে আনতে হয়, অল্প ব্যালেন্স হয়। আমি ভার্মি কম্পোস্টের বেলা বলতেছি, ভার্মি কম্পোস্ট শুধু গোবর র ম্যাট্রেস থেকে আনতে হয়। আমার সব কাজটাই লেবাররা করে। হ্যাঁ, এখানে আমার মানে আমরা যে পারিবারিক যে শ্রম দেই, এই শ্রমটা এখন ওইটা শুধু দেখাশোনার জন্য তাই সময় চলে যায়। অনেক রকম আছে, বাড়ি থেকে আনতে হয়, কন্ট্যাক্ট করতে হয়, ভ্যানে আনা। তারপরে এটা তো আমার প্রায় ভার্মি কম্পোস্ট প্রায় 8 টাকা মতন পড়ে যায়, বিক্রি করি 12 টাকা এর কি প্রতি বস্তা হিসাবে বা এক কেজি হিসেবে, বস্তা? প্রতি কেজি হিসেবে। ট্রাইকো কম্পোস্টটা ও একটু বেশি পড়ে, 10 টাকা মতন পড়ে, আর ওইটা আমি 15 টাকায় বিক্রি করি। এই যে জনবলের কথা বললেন যে লেবার খরচ আছে, আপনার সমস্ত খরচ বাদ দিয়েও কিন্তু আপনি যে দামে বিক্রি করছেন, আপনার কি মনে হয় না যে এর থেকে আরো আপনি বেশি দাম হয়তো বা পেতে পারেন? মাঝে মাঝে বলি বিভিন্ন লোকজনের সাথে যে আমাদের বেশ কিছু সার বাজারে ওঠে, বিভিন্ন লোক উঠায়, এদের সারের ভিতরে যথেষ্ট পরিমাণে বালি মিশ্রিত থাকে, বালি কাদা মিশানো থাকে, 40% প্রায় বালি কাদা আছে। এটা পরীক্ষা করলে আমি আমার এই সারে আমি সবসময় চেষ্টা করি যেন ওইভাবে কোনো বালি কাদা না মিশ্রিত থাকে। দ্বিতীয় কথায় আমি যেটা বলি যে আমাদের প্রতিটা যেসব সারের দোকান আছে, জৈব রাসায়নিক সারের দোকান আছে, এই প্রত্যেকটা রাসায়নিক সারের দোকানে জৈব সার থাকবে। এটা যদি বাধ্যবাধকতা করে দেয় তাহলে এই সারটা আরও বেশি বিক্রি হবে। আপনার মতো একজন শিক্ষিত মানুষ আমাদের আসলে কৃষি ক্ষেত্রে অনেক দরকার, অনেক বেশি দরকার। তার কারণ হচ্ছে আপনারা যেরকম নিজেরা সচেতন, আপনারা আরও 10 জন কৃষকের যেন সচেতন করতে পারেন, সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিশেষে আপনার কাছে এটাই জানতে চাইবো যে ভবিষ্যতে আপনার এই ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট সার নিয়ে আসলে কি পরিকল্পনা আছে? ভার্মি কম্পোস্টটাতে আমি মনে করি, আমি চেষ্টা করতেছি যে বাড়িতে বাড়িতে যাদের বাড়িতে গরু আছে তাদের বাড়িতে 2-4টি নান্দা থাকবে এবং তারা প্রত্যেকেই ভার্মি কম্পোস্টের চাষ করবে এবং তাদের জমিতে ব্যবহার করবে। আর ট্রাইকো কম্পোস্টটা আমি খুব আরো বড় আকারে করার ইচ্ছা আছে। আমরাও প্রত্যাশা করব আপনার মতো যারা কৃষকরা আছেন বা খামারিরা আছেন তারা যেন এই রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহারে আরো বেশি বেশি আগ্রহী হন। আপনার জন্য অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল। আমি মনে করি যে আপনাদের মাধ্যমে প্রসার হোক, এটাই কামনা করি। আপনারা ভালো থাকেন, শুভকামনা রইল। কৃষির মূল উপজীব্য হচ্ছে মাটি, আর তাই মাটির স্বাস্থ্যকে ভালো রাখতে জৈব সার ব্যবহারের কোনো বিকল্প এই মুহূর্তে আর নেই। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি RTV পর্দায় তুলে ধরতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে, পাওয়ার বাই NRBC ব্যাংক। দেখা হবে নতুন কোনো সফল কৃষক বা খামারির আঙিনায় সফলতার গল্প নিয়ে। তবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।